এইরকম রূপে আপনারা চন্দ্রনাথ ধামকে এর আগে কখনোই দর্শন করেননি। চন্দ্রনাথ ধাম কি জয়। আমরা এখন যে স্থানে অবস্থান করছি এটি চন্দ্রনাথ ধাম যাত্রার সবচেয়ে দুর্ভেদ্য স্থান। চন্দ্রনাথ পাহাড় যে পাহাড়ে রয়েছে সনাতনীদের সবচেয়ে মহিমাপূর্ণ তীর্থস্থান, কলির মহাতীর্থ নামে খ্যাত। বাংলাদেশের সীতাকুণ্ডের নিকটে চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত একটি শক্তিপীঠ। মাতা সতীর দক্ষিণ হস্ত এই চন্দ্রনাথ পাহাড়ে পতিত হয়। প্রতি বছর শিব চতুর্দশীর সময় এইখানে 10 লক্ষ থেকে 15 লক্ষ অধিক সনাতনীদের আগমন ঘটে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আজকে আপনাদের মাঝে খুবই ভিন্ন রকমভাবে চন্দ্রনাথ ধামকে তুলে ধরতে চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে, কেননা এরকমভাবে আপনারা কখনোই এর আগে চন্দ্রনাথ ধামকে দর্শন করেননি। ঢাকা থেকে আমাদের চন্দ্রনাথ যাত্রার A to Z সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে। তো চলুন আমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা রাজধানী ঢাকা থেকে চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে প্রায় 100 ভক্তবৃন্দকে নিয়ে যাত্রা শুরু করি। ঢাকা এবং চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ের মাঝখানে যে মধ্যবর্তী স্থান রয়েছে কুমিল্লা, সে কুমিল্লা এসে আমরা যাত্রা বিরতি দিই। যাত্রা বিরতির ফাঁকে আমরা সকালবেলার মহাপ্রসাদ আস্বাদন করি। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মহাপ্রসাদ পাত্রের মধ্যে। এই সকল মহাপ্রসাদ আমাদের সাথে যে সকল ভক্তবৃন্দ চন্দ্রনাথ ধাম যাত্রার উদ্দেশ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের মাঝে এই সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। তো আমরা মহাপ্রসাদ গ্রহণ করে অল্প কিছুক্ষণ এখানে বিশ্রাম গ্রহণের পর পুনরায় আবার চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকা থেকে প্রায় 4 ঘন্টার উপরে সময় অতিক্রম করে অবশেষে আমরা চন্দ্রনাথ ধামের খুব নিকটে এসে উপস্থিত হই। সীতাকুণ্ড বাজার পাশ কাটিয়ে আমরা চন্দ্রনাথ ধামের নিকটে যে ব্যাসকুণ্ড রয়েছে সেই ব্যাসকুণ্ডর পাড়ে এসে সকলেই সমবেত হই। ব্যাসকুণ্ড যেটি অত্যন্ত মহিমাপূর্ণ একটি স্থান। ব্যাসদেবের নাম আপনারা এর আগে অনেকেই শ্রবণ করেছেন। মহর্ষি ব্যাসদেব বিভিন্ন শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র থেকে এই জগৎজীবের কল্যাণের জন্য গ্রন্থ আকারে সকলের মাঝে প্রেরণ করেন। ব্যাসদেব যিনি ভগবানের শক্তাবেশ অবতার। ব্যাসদেব এই ব্যাসকুণ্ডটিকে ধ্যানের মাধ্যমে সৃষ্টি করেন। তো আমরা ব্যাসকুণ্ড দর্শন করার পর আমরা আবার একটু একটু করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের পাহাড়ি ফল এবং লাঠি দেখতে পাচ্ছেন। এখান থেকে লাঠি সংগ্রহ করে অনেকেই দুর্ভেদ্য এই চন্দ্রনাথ পাহাড়ের যাত্রাকে সুগম করার প্রয়াস করেন। আমাদের মধ্যে অনেকেই এখান থেকে লাঠি সংগ্রহ করেন। তারপর পুনরায় আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করি। প্রথমেই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী সীতা মন্দির। এখানকার যে সীতা মন্দির রয়েছে, ধর্মগ্রন্থ এবং ইতিহাস মতে এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। অযোধ্যা রাজা দশরথের পুত্র ভগবান শ্রী রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। আর এরপরে ভগবান শ্রী রামচন্দ্রের সীতা দেবী এই কুণ্ডে স্নান করেন। মূলত এই কুণ্ড থেকেই সীতাকুণ্ডের নাম হয়। তো আমরা চন্দ্রনাথ ধামের মূল ফটক অতিক্রম করে এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং অগ্রসর পথে রয়েছে এখানে চন্দ্রশেখর ভৈরব শ্রী শ্রী ক্রমদেশ্বর মন্দির। এই মন্দিরের বাম পাশ দিয়ে রয়েছে রাস্তা, সেই রাস্তা বেয়ে আমরা সামনের দিকে এখন অগ্রসর হব। চন্দ্রনাথ ধাম যাত্রার যে রাস্তা রয়েছে সেই রাস্তার আশেপাশে যতগুলি বৃক্ষ আপনারা দেখতে পাবেন, সেই বৃক্ষের বড় বড় বৃক্ষগুলির মাঝে বিভিন্ন রকমের নির্দেশনা এবং দেবাদিদেবের বিভিন্ন মহিমা কীর্তন করা হয়েছে। তা আপনারা একটু আগে সেটি দর্শন করলেন। তো দেখতে পাচ্ছেন এই যে পাহাড়, এর চূড়ায় চন্দ্রনাথ মন্দির অবস্থিত। তো আমরা পুনরায় একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং বাবা চন্দ্রনাথকে দর্শন করার জন্য সকলে অত্যন্ত আকাঙ্ক্ষিত হয়ে আছি। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী মেলা হয় এই চন্দ্রনাথ ধামে। দেশ বিদেশের অনেক সাধু সন্ন্যাসী আসেন এই ধামে। প্রায় 7 দিনের
অধিক সময় ধরে এখানে মেলা অনুষ্ঠিত হয়। বলা হয়ে থাকে যে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেন। এই 5টি মন্দিরের মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের এই শিব মন্দিরটি অন্যতম। তো এটি হচ্ছে মাঝামাঝি একটি স্থান এই চন্দ্রনাথ ধাম যাত্রার। এখান থেকেই একদম খাড়া পাহাড় বেয়ে আমাদেরকে উঠতে হবে চন্দ্রনাথ পাহাড়ে। অনেকে দেখতে পাচ্ছেন অনেক ক্লান্তি অনুভব করছেন, তারা ডাবের জল এবং বিশুদ্ধ জল গ্রহণ করে কিছুটা শক্তি সঞ্চয় করছেন, কেননা এই চন্দ্রনাথ পাহাড় ধামের যাত্রা বাংলাদেশের সবচেয়ে দুর্ভেদ্য তীর্থস্থানের মধ্যে একটি। প্রথমে বলেছিলাম আমরা যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1155 ফুট উপরে এই চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ মন্দিরটি অবস্থিত। তো আমরা চন্দ্রনাথ ধাম যাত্রার মাঝখানে যে একটি বিশেষ মহিমান্বিত স্থান রয়েছে বিরূপাক্ষ মন্দির, এই বিরূপাক্ষ মন্দিরে রয়েছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ। তো আমরা বিরূপাক্ষ মন্দিরের খুব নিকটে এসে এখন উপস্থিত হই। ভক্তরা বিরূপাক্ষ মন্দিরের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করে দেবাদিদেবের অভিষেক করেন, বিশেষ পূজা করেন, প্রণাম করেন। বিরূপাক্ষ মন্দির থেকে আমরা এখন দেখব এই চন্দ্রনাথ পাহাড়টি আরও কতটুকু উঁচুতে অবস্থিত। যখন শিব চতুর্দশী মেলা চলে তখন এই বিরূপাক্ষ মন্দিরের ভিতরে প্রবেশ করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় সকলের নিকট, কেননা যেহেতু লক্ষ লক্ষ ভক্তের মহাসমাগম থাকে। তো আমরা এখন বিরূপাক্ষ মন্দির থেকে চন্দ্রনাথ পাহাড়ের চূড়াটি দেখতে পাচ্ছি। আমরা যখন ঢাকা থেকে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি তখন আবহাওয়া অত্যন্ত স্বাভাবিক ছিল, অত্যন্ত রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। কিন্তু দিনের সময় যতটাই বিকালের দিকে যাচ্ছিল ততই আবহাওয়াটি অনুকূল থেকে প্রতিকূলের দিকে অগ্রসর হচ্ছিল। আপনারা ভিডিও প্রথমে যেরকম দৃশ্য দেখতে পেয়েছিলেন এখন দেখতে পাচ্ছেন একটু একটু করে সে দৃশ্যপটটি পাল্টে যাচ্ছে। প্রথমে দেখেছিলেন অত্যন্ত রৌদ্র হাস্যোজ্জ্বল দিন, এরপরে এখন যত আমরা ভিডিও সামনের দিকে অগ্রসর হচ্ছি ততই দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে আসছে, চারদিকটা অতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। বিরূপাক্ষ মন্দির থেকে অগ্রসর হয়ে আমরা অনেকটা সামনের দিকে চলে আসি, যেটি চন্দ্রনাথ পাহাড়ের খুব নিকটে অবস্থিত। সেই স্থান হতে আমরা আপনাদেরকে 4-5টা দর্শন করাচ্ছি। আবহাওয়া যদি স্বাভাবিক থাকতো তাহলে আপনারা এই চূড়া থেকেই সমুদ্রকে দেখতে পেতেন, অর্থাৎ বঙ্গোপসাগর, সেটিকে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে দেখতে পাওয়া যায়। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, বলতে বলতে আমরা এখন চন্দ্রনাথ ধামে অবস্থান করছি। এই হচ্ছে সেই চন্দ্রনাথ মন্দির যেখানে মাতা সতীর দক্ষিণ হস্ত পতিত হয়। আর প্রতি বছর এই স্থান দর্শন করার জন্য কোটি কোটি সনাতনীরা এই স্থানে আগমন করেন। শুধুমাত্র শিব চতুর্দশীর সময়ে 15 লক্ষের অধিক ভক্তবৃন্দের মহা সমাগম থাকে। তো আমরা বাবা চন্দ্রনাথকে এখন অভিষেক করাবো। দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে মাতাজি ভক্তরা এসেছেন তারা ইতিমধ্যে অভিষেক করেছেন, চরণামৃত গ্রহণ করেছেন। এরকমভাবে আমরা কখনোই আপনাদেরকে চন্দ্রনাথকে দর্শন করাতে পারি নাই, কেননা যতগুলি ভিডিওই প্রকাশ করেছি আমি আমাদের এই চ্যানেলে, প্রায় 3টির মতো হবে, সে ভিডিওতে আমরা এইরকমভাবে চন্দ্রনাথের যে শিবলিঙ্গ দর্শন করাতে পারি নাই, কেননা এত পরিমাণ ভক্তের মহাসমাগম ছিল যে ভিতরে প্রবেশ করে খুব কাছ থেকে চন্দ্রনাথকে দর্শন করাবো সেই সুযোগ কোনোভাবেই বের করতে পারি নাই। তো বলতে বলতে দেখতে পাচ্ছেন এখন আবহাওয়া অত্যন্ত প্রতিকূল অবস্থা বিরাজ করছে। সকলেই চন্দ্রনাথ মন্দিরের মধ্যে অবস্থান করছেন, যেহেতু তারা কৃষ্ণ ভক্ত তাদের মাঝে কোনো রকমের ভয় নেই। আবার বিশেষ করে বাবা চন্দ্রনাথের মন্দিরে তারা সকলে অবস্থান করছে, এজন্য সকলেই হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, তারপর কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে অত্যন্ত উজ্জীবিত হয়ে আছেন। দেখতে পাচ্ছেন যে কোনো ভক্তের মনেই কোনো রকম ভয় ভীতি কিছুই নেই, কিন্তু বাইরের আবহাওয়াটি অত্যন্ত প্রতিকূল ছিল। এখানে যারা ছিল সেই সময় তারা
দলবদ্ধভাবে থাকার কারণে এবং তাদের মনোবল দৃঢ় থাকার কারণে কোনো রকম ভীত পরিস্থিতির সৃষ্টি হয়নি। সকলে 2 হাত তুলে মহাদেবের গুণগান কীর্তন করছেন, সেই সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করছেন। তো আপনারা চারপাশটা দর্শন করুন। একে তো হচ্ছে প্রবল ধারায় বৃষ্টি, অন্যদিকে বজ্রপাত, পবনদেব, বারিদেব, সেই সাথে দেবরাজ ইন্দ্র সকলেই একসাথে বর্ষণ করে চলেছেন। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা চন্দ্রনাথ ধামে পৌঁছানোর পর অল্প কিছু সময় এখানে অবস্থান করে পুনরায় আমাদের পরবর্তী গন্তব্য শ্রীমতী রাধারানীর পিতার বাড়ি অর্থাৎ পুণ্ডরিক ধামের উদ্দেশ্যে যাত্রা করব। দেবাদিদেব হয়তো চেয়েছেন যে বৈষ্ণবরা এখানে আসার পর তারা যেন কিছুক্ষণ দেবাদিদেবের মহিমা কীর্তন করেন, ভগবানের অপাকৃত হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন। এই জন্যই হয়তোবা এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রতিকূল অবস্থায় আমরা এই চন্দ্রনাথ মন্দিরে প্রায় 1 ঘন্টার বেশি সময় অবস্থান করি। পরবর্তী যখন কিছুটা আবহাওয়া অনুকূলের দিকে যাচ্ছিল তখন পুনরায় আমরা সমতল ভূমির দিকে যাত্রা শুরু করি। দেখতে পাচ্ছেন এক এক করে ভক্তরা নিচের দিকে নেমে আসছেন। তো সামনের যে আপনারা দৃশ্যপটগুলো দেখতে পাবেন সেটি হচ্ছে এই চন্দ্রনাথ ধাম যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এক এক করে আমাদের সাথে ভক্তরা নেমে আসছেন চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠলেই মূলত এই শিব মন্দিরের দর্শন লাভ করা যায়। তবে এর জন্য আপনাকে পাড়ি দিতে হয় প্রায় 2200-এরও বেশি সিঁড়ি। কোনো কোনো স্থানে সিঁড়িগুলি এতটাই পিচ্ছিল ও সংকীর্ণ যে ওঠা বিপজ্জনক সকলের জন্য। আর বুঝতে পারছেন সামান্য এদিক ওদিক পা পিছলে পড়লেই সরাসরি পাহাড়ের খাদে পড়ে যাবেন। তো এমনিতেই অত্যন্ত দুর্বেদ্য এবং অত্যন্ত কষ্টকর এই চন্দ্রনাথ পাহাড় যাত্রা, সেই সাথে যদি প্রায় ঘন্টার উপরে বৃষ্টিপাত, সেই সাথে বজ্র এবং ঝড় এই যাত্রার সাথে যুক্ত হয় তাহলে সেটি যে কতটুকু কষ্টকর এই যাত্রার সকলের জন্য সেটি বুঝতে পারছেন। তো এখন আমরা নামছি একদম খাড়া রাস্তা বেয়ে, অর্থাৎ চন্দ্রনাথ পাহাড় থেকে নামার যে রাস্তাগুলি রয়েছে সে রাস্তাগুলি অত্যন্ত খাড়া। আমাদের সাথে যে ছোট ছোট শিশুগণ রয়েছিল, বাচ্চারা, তারাও খুঁটির সাহায্য নিয়ে আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসছেন। তো এখানে রয়েছে খুবই সুন্দর একটি দৃশ্য, কেননা অনেকক্ষণ বৃষ্টি হওয়ার কারণে আমরা পাহাড়ি ঝর্ণা দর্শন করার সৌভাগ্য লাভ করছি। সাধারণতভাবে যখন শিব চতুর্দশীতে আসা হয়, তাছাড়াও মাঝে মধ্যেই যখন চন্দ্রনাথ পাহাড়ে দর্শনে আসা হয়, চন্দ্রনাথ ধাম দর্শনে আসা হয়, তখন সচরাচর ভক্তরা এই পাহাড়ি ঝর্ণা দর্শন করতে পারেন না। কিন্তু আমরা এই আষাঢ় মাসে আসার কারণে এখানে এই পাহাড়ি ঝর্ণাকে দর্শন করার সৌভাগ্য লাভ করি। দেখতে পাচ্ছেন অপূর্ব লাগছে সম্পূর্ণ দৃশ্যপটটি। ঝর্ণা রাস্তাটি অতিক্রম করে কিছু দূর সামনে গেলেই রয়েছে এই চন্দ্রনাথ ধাম যাত্রার সবচেয়ে দুর্ভেদ্য স্থান। দেখতে পাচ্ছেন অনেক পিচ্ছিল রাস্তা এবং সকলে ধরে ধরে খুব আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামছেন। তো এমনিতে পিচ্ছিল, তার উপর বৃষ্টি হওয়ার কারণে আরো ভয়ানক অবস্থা। আমাদের সাথে যতজনই ছিলেন যারা চন্দ্রনাথ ধাম যাত্রার আরোহী, তারা সকলেই অত্যন্ত সতর্কতার সহিত একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। একটুখানি পা পিছলে গেলেই পড়ে যাবেন পাহাড়ের খাদে। আমাদের বিজয় কৃষ্ণ বউ চলে এসেছে। তো আবার অনেকে দেখছেন জীবিকার তাগিদে কাঁধে করে পাহাড় থেকে বিভিন্ন রকমের ফল মূল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন সমতলের দিকে। তাদের কাছে যদিও এই চন্দ্রনাথ পাহাড় যাত্রা আমাদের চেয়েও অনেকটাই সহজ, কেননা তারা প্রতিনিয়ত জীবিকার তাগিদে এই চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করেন। তো কয়েকজন মাতাজি দেখতে পাচ্ছেন অত্যন্ত সতর্কতার সহিত নেমে আসছেন। আমরা চন্দ্রনাথ ধাম যাত্রা শেষ করে প্রায়
সমতলের খুব নিকটে অবস্থান করছি। এই হচ্ছে শ্রী শ্রী সীতাকুণ্ড। আমরা ভিডিও প্রথমে আপনাদেরকে সীতাকুণ্ডর চারপাশটি দর্শন করিয়েছি, কিন্তু ভিতরে প্রবেশ করিনি, তাই ভিতরটা দর্শন করতে পারি নাই। এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সীতা মন্দির এবং সীতাকুণ্ড, আর এই সীতা মন্দিরের পাশে রয়েছে ঝর্ণা। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি আপনার সকলে ভালো লেগেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। শুভতা বলের দাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।